দিল্লিতে বসে শেখ হাসিনা একটি কাণ্ড ঘটাচ্ছেন বা একটি কথা বলছেন আর সারা বাংলাদেশ এটা নিয়ে আমরা হৈ হৈ রই রই শুরু করে দেই। শুধু তিনি নন, তার বাইরে অসংখ্য নেতা, যেমন ধরুন জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, ওবায়দুল কাদের, তারপর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। এর বাইরে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে সেই অমির রহমান পিয়াল বলেন, নিঝুম মজুমদার বলেন, তারপরে সুশান্ত বলেন, যারাই আছে। অন্যদিকে ইউটিউবার হিসেবে নবনীতা আছে, শারমিন আছে, সুলতানা আছে। প্রায় সবাই কিন্তু মানে মিডিয়া বলেন, দেশের মন এবং মননে বলেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছেন। একটা সময় যেই কাজটি পিনাকি করতো বা যে কাজটি ইলিয়াস করতো। পিনাকি এবং ইলিয়াস তাদের ভিউ এখনো আছে, তবে সেটা মানে উইদিন দ্য লিমিট, মানে জাস্ট সেটা কেবলমাত্র জামাতের যারা লোকজন রয়েছে তারা এখন তাদের সেই কন্টেন্টগুলো দেখে বা অনুপ্রাণিত হয়। কিন্তু এমন একটা সময় ছিল যখন এদেরকে আমরাও প্রমোট করতাম। আমরা যারা এখানে বাংলাদেশের মেইন স্ট্রিমে আছি, তখন আওয়ামী লীগ জামানাতে দেখুন দেখা গেল পিনাকিকে নিয়ে একটা ভিডিও করা পজিটিভ, এটা অকল্পনীয়, বাট আমি এটা করতাম, খুব কৌশলে করতাম। পিনাকিকে নিয়ে লিখতাম। ইলিয়াসকে নিয়ে আমার আসলে কখনো কোনো কিছু বলা হয়নি, লেখা হয়নি। এর কারণে এই ভদ্রলোক মানে বয়সে একেবারেই তরুণ আমার চাইতে। আর আমি আসলে কখনো ফেস টু ফেস তাকে দেখিনি। নেভার এভার ইন লাইফ, সামনাসামনি কখনো দেখিনি। তারপরে তার সঙ্গে আমার কখনো কথাও হয়নি। কেবলমাত্র অনলাইনের মাধ্যমে যখন সাংবাদিক ইলিয়াস এই নামগুলো আসছে, একটা দুটো ভিডিও জাস্ট দেখার চেষ্টা করেছি। কিন্তু যখন দেখেছি যে তিনি কেবলই মাত্র সেক্স, ভায়োলেন্স এবং অন্যের গীবত, এটাই তার ধারণা, গালাগাল করেন, তখন আসলে মূলত আ আর আমি কখনো তার সম্পর্কে দেখা সাক্ষাৎ হয়নি। কিন্তু তার একটা বিরাট ভক্তকুল রয়েছে বাংলাদেশে, এটা অস্বীকার করার উপায় নেই। সেই তুলনায় পিনাকির সঙ্গেও কিন্তু আমার কখনো দেখা হয়নি। পিনাকি হয়তো আমার সমবয়সী। তারপর আমি যখন খবরে চাকরি করতাম, তখন সে মাঝে মধ্যে আসতো, আমার মনে পড়ে। আমি তাকে একবার দুইবার দূর থেকে দেখেছি। একবার জায়জাদিন অফিসে তাকে জায়জাদিন না, মানে যাকে বলা হয় বিচিন্তা অফিসে তাকে দূর থেকে দেখেছি, ওরকম মনে হলো। বা সিপিবি অফিসে হয়তো একবার দুবার দেখেছি, দূর থেকে দেখেছি। তো এখন সে আমাকে মনে করতে পারে কিনা জানি না, বাট আই কুড রিমেম্বার এট দ্যাট টাইম। খবরেও তাকে একবার দুইবার আমি দেখেছি, দৈনিক খবরে। আমি তখন চিত্র বাংলাতে চাকরি করি বা খবরে চাকরি করি। কিন্তু তার সঙ্গে আমার কখনো ওভার টেলিফোনে বা মুখোমুখি কথা হয়নি। কিন্তু আওয়ামী লীগ জামানাতে আমাদের যে অনলাইনের একটা ফাইটিং ছিল এগেইনস্ট দ্য আওয়ামী লীগ, তো সেখানে যেহেতু ইলিয়াসকে ওভাবে ধরতাম না, কিন্তু পিনাকি, আমি মোটামুটি আমরা একইভাবে আ একটা যাকে বলা হয় আ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করতাম। তো সেদিক থেকে এখন ওরা মানে দেখা গেল যে ইউনূস জামানাতে তারা খুবই প্রভাবশালী ছিলেন, পিনাকি এবং ইলিয়াস, এবং এদের কথা মতই আসলে মূলত সরকার পরিচালিত হয়েছে বা ইনফ্লুয়েন্সড হয়েছে, ইনক্লুডিং সেনাবাহিনী সহ। অনেক বড়, বড় জেনারেলরা তার সাথে যোগাযোগ রক্ষা করেন। কিন্তু এই জামানাতে এসে সেই ইলিয়াস, পিনাকি এবং তার সঙ্গে, সঙ্গে বাংলাদেশে তাদের যে সকল হ্যান্ডস আছে, সেই হ্যান্ডসটা আসলে মূলত একেবারেই এখন ইনঅ্যাক্টিভ। তারা এখন মানে সেই তাদের যে রাজত্ব, তাদের যে দাপট, সেটার পরিবর্তে এখন শুধুমাত্র যে কথাবার্তাগুলো বলছে ভিউয়ারদের মধ্যে, মানে তাদের যারা দর্শক রয়েছে তাদের মধ্যে তারা ইনফ্লুয়েন্সড হচ্ছে। কিন্তু সেই দর্শকদেরকে তারা যেভাবে তারা আগে যে কাজগুলো করাতে পারতেন, সেটা তারা এখন করাতে পারছেন না। অন্যদিকে বিএনপির আসলে কখনোই ওইরকম অনলাইন ইনফ্লুয়েন্সার ছিল না। পিনাকি বা ইলিয়াস তারা যেটা করছে জামাতের জন্য করেছে, কিন্তু এটা আল্টিমেটলি বিএনপির পক্ষে আসছে, অনেকটা খলিলুরের পক্ষে আসছে, অনেকটা ইউনূস সাহেবের পক্ষে আসছে, বিপ্লবের পক্ষে আসছে। কিন্তু তাদের যে মাস্টার মাইন্ড সেটআপটা ছিল মূলত একটি ভারত বিরোধী প্রোপাগান্ডা চালানোর জন্য একটা ইসলামিক যে রেভলিউশন, এটার জন্য মূলত তারা চেষ্টা করেছে, হোয়াট এভার মেবি। তো সেই দিক থেকে যেটা হলো যে বিএনপির ওইরকম স্পেসিফিক কোনো ফেজ দেখতে পারবে না। বিএনপি শুধু মুশফিক ফজল আনসারী, সে নিউ ইয়র্কে বসে সেখানে নিয়মিত হোয়াইট হাউসে যেতেন এবং ওইটাই বিএনপি
যাকে বলা হয় ম্যাটেরিয়ালাইজ করার চেষ্টা করতে, এবং বিএনপির অনলাইন অ্যাক্টিভিজম একেবারে জিরো ছিল। মুশফিক ফজল আনসারী যেটা করেছে, সে শুধুমাত্র একজন সাংবাদিক হিসাবে, করেসপন্ডেন্ট হিসেবে হোয়াইট হাউসে অ্যাটেন্ড করেছে এবং ইংরেজিতে প্রশ্ন করেছে, এবং প্রশ্নগুলো মানে ওই প্রশ্ন করেছে, ইংরেজিতে প্রশ্ন করেছে, হোয়াইট হাউসে ঢুকছে, এটাই বিএনপির জন্য অনেক বড় পাওনা ছিল। আর বাংলাদেশে বিএনপির পক্ষে এভাবে লেখার মতো আসলে কেউ ছিল না। টুকটাক যেটা লিখেছি আমি লিখেছি 2014 থেকে। তারপর জাহিদুদ্দিনের শফিক রহমান সাহেব লিখেছেন, আরও অনেকে লেখার চেষ্টা করেছেন, কিন্তু এটা 2021-এর পরে একমাত্র আমি ছাড়া আর বাংলাদেশে আসলে বিএনপির পক্ষে কলম ধরার মতো এরকম কোনো লোক ছিল না। তো এই হলো অবস্থা। কিন্তু এখন কি হলো? এখন যেটা হয়েছে সেটা হলো পুরো অনলাইন জগৎ, ভার্চুয়াল জগৎ, ইউটিউব, এটা আওয়ামী লীগের দখলে। সেটা নবনীতা বলেন, মঞ্জুরুল পান্না বলেন, অন্যান্য যারা বলেন, বা বাংলাদেশে যারা আমরা কথাবার্তা বলছি, আমাদের অনেক কথা সরকারকে আমরা সমালোচনা করতে চাচ্ছি বা সরকারকে আমরা সতর্ক করতে চাচ্ছি, জামাতকে সতর্ক করতে চাচ্ছি, এবং অটোমেটিক্যালি এগুলো আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। আবার ওই কথাগুলোর সঙ্গে টুকরা টুকরা করে কেটে, যেমন আমি একটা ভিডিও করলাম বা একটা টকশোতে লাইভ বললাম যে টোটাল ঘটনা এই কারণে শেখ হাসিনা আসতে পারে, আর এই কারণে আসতে পারে না। তো আসতে পারে না সেগুলো বাদ দিয়ে কী কী কারণে আসতে পারে সেইগুলোকে আওয়ামী লীগের লোকজন কেটে একেবারে দিদার্সে বুস্টিং করে কোটি কোটি বার সেটা দেখানো হলো। তো এর ফলে কী হলো যে পুরো এখন অনলাইন দুনিয়া, ডিজিটাল মিডিয়া এবং ভার্চুয়াল জগৎ, এই পুরোটাই এখন আওয়ামী লীগের দখলে। আর এই আওয়ামী লীগের দখলবাজি এই অনলাইন জগতে, এটাকে কন্টিনিউ রাখার জন্য এভরি মোমেন্ট কখনো শেখ হাসিনা এবং কখনো আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা একটার পর একটা নাটক তৈরি করছেন এবং একটার পর একটা বক্তব্য তারা দিয়ে চলেছেন। এটার কী ফলাফল হবে উই ডোন্ট নো, কিন্তু এই মুহূর্তে তারা যে কাজগুলো করছেন, কথাগুলো বলছেন, সেই কথাগুলো নানা রকম বিতর্ক, পক্ষে বিতর্ক হচ্ছে, এবং সেটা আলটিমেটলি আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। যেমন রাকেশ রহমান, তরুণ আওয়ামী লীগ নেতা, বেশ আওয়ামী লীগের সমালোচনা করে বেশ কিছু কথাবার্তা বলেন, স্ট্রেট ফরওয়ার্ড, এবং তার বেশিরভাগ কথাগুলো হয় শারমিন চৌধুরীর সঙ্গে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সে আওয়ামী লীগের সমালোচনা করছে, যা কিছু করছে, কিন্তু দিন শেষে ঘুরে ফিরে কিন্তু আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছেন। আবার এই যে অমির রহমান পিয়াল বা নিঝুম মজুমদার, এরা দুজনে গালাগালি করছে, একে অপরের বিরোধিতা করছে, কিন্তু আলটিমেটলি দিন শেষে আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। তো এইভাবে ভার্চুয়াল জগৎটাকে নিয়ে মানুষের যত অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশন কৌশলে আওয়ামী লীগ তাদের দিকে রাখছে। এখানে অন্য কোনো দিকে মানুষের মনোযোগ যাচ্ছে না। নো নাটক, নো সিনেমা, এই যে বনলতা সেন হলো, বনলতা এক্সপ্রেস হলো, এত কিছু হলো বাংলাদেশে। তো এগুলো নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। মানুষ এখন শেখ হাসিনা কী বললো, ওয়াহিদুল কাদের কী বললো, এটা নিয়ে এক একটা ঘটনা ঘটায়, 4 দিন, 5 দিন, 7 দিন এটা নিয়ে আলোচনা করতে থাকে। ওটা আবার 4-5 দিন বিরতির পর আর একটা নতুন বোমা ফাটিয়ে দেয়। রিসেন্টলি শেখ হাসিনা আসবে, তারপরে শেখ হাসিনার যাকে বলা হয়, আগে দেখলাম যে তার পদত্যাগপত্র পাওয়া যাচ্ছে না। তারপরে তথ্য বের করা হলো পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন। এখন শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্যাগপত্র লেখেনই নেই, ভ্যানিটি ব্যাগে নেওয়া তো দূরের কথা, তিনি লেখেনই নাই, জমা দেওয়া তো দূরের কথা, তিনি লিখেনই নাই। ক্যান ইউ ইমাজিন কীভাবে ন্যারেটিভগুলো ওই যে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির মুখ দিয়ে বের হলো যে আমার কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নেই, আর যাওয়ার সময় তিনি ভুলে গেলেন না। বুঝেন ন্যারেটিভটা। সেটা মতিউর রহমান চৌধুরী, এমিনেন্ট জার্নালিস্ট, তিনি সেটা প্রকাশ করলেন। এভাবে চলতে থাকলো। এরপর আবার মতিউর রহমান চৌধুরী দ্বিতীয় ন্যারেটিভ দিলেন যে শেখ হাসিনা 3 পৃষ্ঠার একটা লেখা লিখেছিলেন, সেটা ভ্যানিটি ব্যাগে করে তিনি নিয়ে গেছেন। তারপরে সেই ব্যাগটা আবার চেয়ারের উপরে ছিল, হেলিকপ্টার ওঠার সময় তিনি আবার বলছেন ওই ব্যাগটা নিয়ে আসো। এখন এটা দিল্লিতে আছে। সারা দেশে হয়েছে, আমরা ইউটিউবে বানালাম, হায় হায় কী হবে এখন, এই পদত্যাগপত্র যদি আবার হাতে লেখা, কেন টাইপ হলো না, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। এখন শেখ হাসিনা বলছেন যে আমি লাস্টে যে সময় আমাকে 30 থেকে 40 মিনিট যে সময়, এই অবস্থাতে একটা পদত্যাগপত্র লেখা সম্ভব ছিল না, আমি এটি লিখিই নি।
আর প্লেনে ওঠা পর্যন্ত আমি জানতাম যে আমি টুঙ্গিপাড়াতে যাচ্ছি। আমি ভারতে আসবো এটা আমি জানতাম না। দেখেন ন্যারেটিভগুলো কোথায় চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে ইন্টেলেকচুয়াল লেভেলে। আর যারা সরকারি কর্তা ব্যক্তি, বিচার বিভাগ, মিলিটারি, যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত তারা, যারা কুয়ের সঙ্গে জড়িত তারা, সব মিলিয়ে এই জিনিসগুলো যখন তারা শুনে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এবং যেকোনো মার্কেটিং বা অ্যাচিভমেন্ট বা প্রতিপক্ষকে পরাজিত করার সবচেয়ে বড় টেকনিক হলো ভয় ধরিয়ে দেওয়া। আওয়ামী লীগ অত্যন্ত সুকৌশলে এই ভয়গুলো ধরিয়ে দিচ্ছে। ২ নম্বর হলো গ্রিড, লোভ দেখানো। আওয়ামী লীগের হাতে এখন যে টাকা আছে, যে জিনিসপত্র আছে, তারা যথেষ্ট সক্ষমতা নিয়ে বহু মানুষকে বিপথে নিতে পারবে, তাদেরকে লোভাতুর করতে পারবে এবং আলটিমেটলি প্রশাসনের মধ্যে সব জায়গাতে তাদের এই এজেন্টগুলো তারা নিয়োগ করে ফেলেছে। আর থার্ড হলো আলোচনাটা উজ্জীবিত রাখা, যে কোনোভাবে আলোচনায় থাকা। তো সেই আলোচনা কি হলো, যেমন বিএনপির জামানাতে পুরো আলোচনাটা অন্ততপক্ষে ৭-৮ বছর আলোচনাটা এককভাবে চালিয়ে নিয়ে আছেন মির্জা ফখরুল সাহেব। উনি ছাড়া আর বিএনপির কোনো নেতার কোনো বক্তব্য মিডিয়াতে আসতো না। কেউ তার মানে কোনো ন্যারেটিভই তৈরি করতে পারতেন না। আর দলের মধ্যে তারেক রহমান সাহেব সেখানে লন্ডন থেকে কথাবার্তা বলতেন, কিন্তু এগুলো মিডিয়া যেহেতু নিষিদ্ধ ছিল, তার বক্তব্য মিডিয়াতে আসতো না। একমাত্র মির্জা ফখরুল সাহেব লাস্ট 10 ইয়ার্স বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন। তো সেই মির্জা ফখরুল ইসলাম একা যতটুকু বাঁচিয়ে রেখেছেন তার চেয়ে ১,০০০ গুণ এখন শেখ হাসিনা বলছেন, ওবায়দুল কাদের বলছেন, যে যা বলছেন সবাই মির্জা ফখরুলের যে ওই সময়তে ইফেক্টিভনেস ছিল আওয়ামী লীগ জমানাতে, তার চেয়ে ১,০০০ গুণ ইফেক্টিভনেস নিয়ে দেশি বিদেশি পত্রপত্রিকা, মানে শুধু বাংলাদেশ না, ইকোনমিস্টের মতো পত্রিকা, টাইম ম্যাগাজিনের মতো পত্রিকা, নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা, ওয়াশিংটন পোস্ট, আনন্দবাজার, ভারতের দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, পাকিস্তানের দ্য ডন, সব জায়গাতে শেখ হাসিনার পত্রিকা মানে কথাবার্তা যেভাবে ছাপা হচ্ছে, যেভাবে রাশিয়া, পাকিস্তান, ভারত, দুবাই সবাই মানে এই বাংলাদেশের প্রসঙ্গ নেই, ইনক্লুডিং আমেরিকা, হোয়াইট হাউস, ক্রেমলিন, সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আপনি বুঝতে পারছেন যে এই জিনিসটা কীভাবে একটা হট কেক তৈরি হচ্ছে, কীভাবে একটা যাকে বলে অগ্নুৎপাত ঘটার জন্য একটা জ্বালামুখ তৈরি হচ্ছে, কীভাবে একটা অগ্নুৎপাত ঘটানোর জন্য জ্বলন্ত লাভা টকবক করে ফুটছে। এবং এটা আওয়ামী লীগ খুব কৌশলী ম্যাটিকুলাসলি কাজটা করছে। এবং তারই ধারাবাহিকতায় অতি সম্প্রতি ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন যে একটা সমাবেশে যে সেনাপ্রধানের নিয়োগ এবং রাষ্ট্রপতির নিয়োগ এটি শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত ছিল। এটা নিয়ে তো আওয়ামী লীগের যাদের মুখ আছে, যাদের কথা শুনে তারা গালাগালি করে ওবায়দুল কাদের, হ্যাঁ এতদিন কোথায় ছিলেন, কেন বলেননি, ওটা বলেননি। আওয়ামী লীগপন্থী যারা সাংবাদিক আছেন তারাও মানে আলোচনা করেছেন। ওই দিন আমির হোসেন আমু বলেছেন, ওইটা বলেছেন। আমার বন্ধু নঈম নিজামও তিনি বলেছেন যে আমির হোসেন আমু বলেছেন তুফাইল আহমেদকে বানান, আমাকে বানান। সেদিন ওবায়দুল কাদের মানে বলেননি কেন, এখন তিনি বলছেন কেন? সো এই যে যা কিছু হচ্ছে এগুলো সবই কিন্তু আমরা আলোচনায় আসছে, যেমন আমার মেনশনে আসছে। এই আলোচনাটা নঈম নিজাম এই কথা লেখুক, লোকজন ওবায়দুল কাদেরকে গালাগালি করুক, এটা আলোচনার মধ্যে থাকুক, এটা শেখ হাসিনা চেয়েছেন এবং শেখ হাসিনার নির্দেশই তিনি ওবায়দুল কাদের এই কথাগুলো বলেছেন। ওবায়দুল কাদের এই যে কথাগুলো বলেছেন, কোনো অবস্থাতেই দলের লোকজন যে যাই বলুক না কেন তিনি নিজের থেকে কোনো কথা বলেন এই না। এটা একটা জাস্ট একটা ড্রামা। আগে যেটা বললাম ওবায়দুল কাদেরকে এই যে দিয়ে এই কথাগুলো বলানো, এর দুটো যাকে বলা হয় উদ্দেশ্য থাকতে পারে। প্রথম উদ্দেশ্য একেবারে সিম্পল, আলোচনাটা চাঙ্গা রাখা। দ্বিতীয় যে বিষয় সেটি হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বর্তমান রাষ্ট্রপতি তাদেরকে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, মানে এদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, আওয়ামী লীগ তাদের শত্রু। বুঝতে পারছেন? এই কাজটা যদি আওয়ামী লীগ সুন্দরভাবে করতে পারে আর এই দুজন লোক যদি বর্তমান সরকারের আস্থাভাজন হয়, বিশ্বাসভাজন হয়, তাহলে কি হতে পারে আগামী দিনে। আচ্ছা গেল। এর বাইরে যে যেটা হলো সেটা হলো নেতিবাচক অর্থে আওয়ামী লীগ এই একটা মার্কেটে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দিল। ছড়িয়ে দেওয়ার ফলে লোকজন কিভাবে মানে আওয়ামী লীগের ভিতরে
শেখ হাসিনা বিরোধী যারা লোকজন আছে কয় পার্সেন্ট ওবায়দুল কাদেরের পক্ষে যায়, কয় পার্সেন্ট শেখ হাসিনার পক্ষে যায়, এটারও একটা জরিপ শেখ হাসিনা করে ফেললেন। কিন্তু আমি যতটুকু শেখ হাসিনাকে জানি, যতটুকু ওবায়দুল কাদেরকে জানি, শেখ হাসিনার ইঙ্গিত ছাড়া, গ্রিন সিগন্যাল ছাড়া ওবায়দুল কাদের যদি মরেও যান তিনি একটা উহ শব্দ উচ্চারণ করবেন না। একটা ছোট উদাহরণ দিয়ে ঘটনাটা শেষ করি। এটা কত সালে? এটা কি 2011 আগে 2005 বা 6 সালে হবে আর কি, বা 4 সনের দিকে হবে। এটা একরাম বলতে পারবে। মানে নোয়াখালীর যে এমপি আছেন একরামুল করিম, ও প্রথম আমার বন্ধু মানুষ সেই ওখানে সেক্রেটারি হলো। তো ওই যে সম্মেলনটা, ওই সম্মেলনটাতে ঢাকা থেকে আমি গেলাম, ওবায়দুল কাদের আর জুবাইদুল হক রাসেল, আমরা আমার গাড়িতে করে আমরা সেই সম্মেলনে যোগদান করতে গেলাম প্রধানমন্ত্রীর নির্দেশে। তখন প্রধানমন্ত্রী আমাকে চিনতেন কি চিনতেন না ডাজ নট ম্যাটার, যেহেতু কাদের ভাইয়ের সাথে আমার তখন একটা খুব দহরম মহরম সম্পর্ক। মধ্যে আবার জলিল ভাই যাচ্ছিলেন, আব্দুল জলিল সাধারণ সম্পাদক, তার গাড়ির চাকা পাংচার হয়ে গেল, তিনিও এসে আমার গাড়িতে উঠতেন। আমার ওই মুহূর্তে খুব ভালো একটা দামি গাড়ি ছিল, এই জন্য মানে কাদের ভাই সবসময় ভালো গাড়িতে চড়তে পছন্দ করতেন। তা আমি, ওবায়দুল কাদের, শেখ হেলাল, তারপর শেষে আব্দুল জলিল সাহেব, আমরা এবার বহু জায়গাতে, বহু জেলাতে ভ্রমণ করেছি। হয়তো দলের জন্য টাকা খরচ করার সামর্থ্য খুব অল্প লোকের ছিল, আমার ছিল। ওই সময় তো ওবায়দুল কাদের ভালো একটা গাড়ি পছন্দ করে, এক জায়গাতে 10,000 টাকা দেওয়া দরকার, ওই টাকাটা ইভেন তখন শেখ হেলালের অবস্থাও ভালো না, একটা জায়গাতে যাবে, শেখ হেলালের অর্থনৈতিক অবস্থা ভালো না, খুব খারাপ অবস্থা 2002-03 সনে, কিন্তু তখন আমার রমরমা অবস্থা। তো আই কুড ডোনেট, আমি এটা ডোনেট করতে পারতাম, কন্ট্রিবিউট করতে পারতাম। এই জন্য তারা সবাই আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন, এবং এদের সঙ্গে ওইরকম বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, মানে শুধু স্নেহ না, জাস্ট লাইক মানে একসাথে ধরেন আমরা একসাথে সিগারেট খেতাম, আমি সিগারেট খেতাম তখন, এখন তো খাই না। তো সেই শেখ হেলাল সিগারেট খাচ্ছেন, রনি ভাই আপনি করে বলতেন, রনি ভাই সিগারেট খান, তো তিনি সিগারেট আবার লাইটটা ধরাই দিতেন। ওবায়দুল কাদের সিগারেট খেতেন না, কিন্তু আমরা দুজন যেহেতু তার গাড়িতে, মানে শেখ হেলালের গাড়িতে বসে আমরা সিগারেট খাচ্ছি, কাদের সাহেব সেই দরজা বন্ধ এসির মধ্যে, তাকে সে সিগারেটের গন্ধ সহ্য করতে হয়েছে। দিস ইজ আওয়ার রিলেশন। তো যাই হোক, এরকম নোয়াখালীতে গেলাম। নোয়াখালীতে যাওয়ার পরে আমি ক্লান্ত হয়ে সেই অনুষ্ঠান শেষ করে, মঞ্চ শেষ করে আমি এসে সার্কিট হাউসে কী কারণে ঘুমিয়ে পড়েছি। ওবায়দুল কাদের থেকে শুরু করে জলিল ভাই, এরা সবাই দুপুরে খাইতে বসছে। এখন কাদের ভাই বলে যে না, রনি কই, রনির ছাড়া খাবো না। খুঁজে খুঁজে দেখা গেল যে আমি যে নোয়াখালী ভিআইপি রুমে ওখানে ঘুমায় পড়ছি। তো আমাকে ডেকে নিয়ে আসা হলো। এর মধ্যে প্রায় আধা ঘন্টা তারা একটু খাবার টেবিলে খাবার নিয়ে বসে আছে। তো মোর দেন 300-400 বা 500 লোক, নোয়াখালীর নেতৃবৃন্দ যারা আছেন। তো মানে ওবায়দুল কাদের কথা বলতেছে, পিছন থেকে কে যেন একটা বলতেছে শেখ হাসিনার দালাল, বাইট করতেছে। তো ওবায়দুল কাদের বলতেছেন যে তোমরা আমাকে যতই দালাল বলো না কেন, আমি আসলে শেখ হাসিনার দালালই। আমি জানি শেখ হাসিনা যদি আমাকে আজকে এই পদ থেকে বাদ দিয়ে দেয়, তোমরা কেউ আসবে না।